দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আমরা এই যে জৈব যৌগের নামকরণ থেকে শুরু করার কথা। এখানে আমরা কিছু নাম করেছি ইয়াতে, এখন আমরা এখানে একটু সিস্টেমেটিক শিখব, ওগুলো হেল্প করবে, কিছু কিছু মনে পড়বে। খাতা কলম নিয়ে বসো, কিছু সিস্টেমেটিক বিষয় আছে সেগুলো আমরা দেখাবো। দেখো, জৈব যৌগের নামকরণ, এই নামকরণে অবশ্যই কিছু সিস্টেমেটিক ব্যাপার আছে, আবার কিছু সিস্টেম নাই এরকমও আছে। নমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডস, রসায়নবিদগণ, কেমিস্ট, এ পর্যন্ত নামকরণের তিনটা পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ করেছে আর কি। একটা পদ্ধতিকে বলা হয়, 1 নম্বর যে আমরা যে পদ্ধতি বলি সেটা হলো সাধারণ বা প্রচলিত, ইংলিশে বলে ট্রিভিয়াল, সাধারণ বা প্রচলিত পদ্ধতি। 2 নম্বর হলো উদ্ভূত বা জাতক পদ্ধতি। 3 নম্বর হলো জেনেভা বা ইউপেক পদ্ধতি। ইউপেকের পুরো মিনিং হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তিনটা পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ করা হয়। এই তিনটা পদ্ধতির একটু নাম লিখে রাখো তুমি, নাহলে একটার সাথে আরেকটা মিশে যাবে তোমার। লিখো যে নামকরণের তিনটা পদ্ধতি রয়েছে, তারপরে তুমি 1, 2, 3 যা আছে যেভাবে আছে লিখে রাখো, একটু ক্লিয়ার হওয়া বিষয়টা। লিখছি স্যার। আচ্ছা, এখন আমরা দেখো যেটা বলছি, সাধারণ পদ্ধতি থেকে জেনেভা পদ্ধতির দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। প্রাথমিক অবস্থা জৈব যৌগের উৎস মানে কোথা থেকে পাওয়া গেল, ধর্ম কেমন, এটা কি কাজে ব্যবহার করা হয়, আবিষ্কারকের ইচ্ছা, যে আবিষ্কার করলো। হ্যাঁ, একটা মজার কথা বলে রাখি তোমাকে, এটা তোমার জানার জন্য। যেমন কি দেখা গেছে যে আবিষ্কারক তার প্রেমিকার নামে নাম দিয়েছে, এরকমও আছে। ওই নামগুলোর ক্ষেত্রে মানে মনে রাখা ছাড়া কোনো সিস্টেমেটিক না, কোথা থেকে পাওয়া গেল, ধর্ম কেমন, ব্যবহার কেমন, বা যে তৈরি করেছে তার ইচ্ছে মতো নামকরণ করা হয়েছে। যেমন আমরা যদি বলি C2H6, এটা তো একটা জায়গা থেকে আসছে, গ্রিক একটা শব্দ, এই যে AITHN, অ্যাথেন, এখান থেকে হয়ে গেছে ইথেন, এখান থেকে হয়েছে ইথেন, এটা ইথেন, এটা ইথেন উচ্চারণ করা যায়, এথেন উচ্চারণ করা যায়, AITHN, কারণ গ্যাসটা সহজে জ্বলে, আর গ্রিক শব্দ এথেন মানে সহজে জ্বলে, এই জন্য এটার নাম হয়েছে ইথেন। আর এই যে যৌগটা দেখো HCOOS, এটার নাম হলো ফর্মিক অ্যাসিড। এই যৌগটা এসেছে হলো লাল পিঁপড়া থেকে, যার ইংরেজি বা গ্রিক হলো ফর্মিকা, গ্রিক শব্দ হলো ফর্মিকা, মানে লাল পিঁপড়া। লাল পিঁপড়া কামড়ালে যে জলে, এটা এই ফর্মিক অ্যাসিডের কারণে। এই লাল পিঁপড়াকে পাতন করলে এই অ্যাসিডটা পাওয়া যায়, লাল পিঁপড়া থেকে পাওয়া যায় বলে লাল পিঁপড়ার গ্রিক শব্দ হলো ফর্মিকা, সেখান থেকে নাম এসেছে ফর্মিক অ্যাসিড। এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই, এগুলো মনে রাখা বেশ কঠিন। তারপর দেখো প্রস্রাব, যার ইংরেজি হলো ইউরিন থেকে প্রাপ্ত ইউরিয়া, H2NCONH2 এসেছে বলে এটার নাম হয়েছে ইউরিয়া, ইউরিন থেকে ইউরিয়া। তবে জেনেভা পদ্ধতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হলো যে হাইড্রোকার্বনে শুধু সিঙ্গেল বন্ড আছে, কোনো ডাবল বন্ড নাই, ট্রিপল বন্ড নাই, শুধু সিগমা বন্ড আছে, শুধু সিগমা বন্ধন আছে, পাই বন্ধন নাই, সেগুলো হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন। এদেরকে এক কথায় আমরা যে সমগোত্রীয় শ্রেণী বলি, পুরা সমগোত্রীয় শ্রেণীটার নাম হলো অ্যালকেন।
পুরা সমগোত্রের সেটার নাম হলো অ্যালকেন। প্রথম 4টি অ্যালকেনের নাম এদের সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকোহলের নাম থেকে উদ্ভূত হয়েছে। এই নাম 4টা মনে রাখতে হবে, তুমি জানো, মিথেন CH4, ইথেন C2H6, প্রোপেন C3H8, বিউটেন C4H10, আমরা এগুলো শিখেছি। পঞ্চম থেকে উচ্চতর অ্যালকেনের অনুষ্ঠিত কার্বন পরমাণুর সংখ্যাসূচক গ্রিক শব্দের শেষে, গ্রিক শব্দ পেন্ট মানে 5, এর সাথে এন যোগ করে পেন্টেন, পেন্ট যোগ এন পেন্টেন, হেক্স মানে 6, এর সাথে এন যোগ করে হেক্সেন, এভাবে নামকরণগুলো হয়েছে, আমরা একটু শিখাইছিলাম এগুলো। আচ্ছা, অ্যালকেনের নামের পূর্বপদ রূপে এন, আইসো, নিও ব্যবহার করা হয়। পূর্বপদ যেগুলো নামের শুরুতে বসে, প্রথমে বসে, তাদেরকে পূর্বপদ বলে। পূর্ব মানে আগে। যদি একদম নর্মাল হয় তাহলে এন, যদি শাখাযুক্ত হয় আইসো, আর যদি এমন থাকে যে কোনো একটা কার্বন থাকে যেখানে কোনো হাইড্রোজেন নাই, হাইড্রোজেন বিহীন কার্বন থাকে, তাহলে নিও। এগুলো আমরা আবার শিখবো। দেখো, অ্যালকেনের চেন সমাণুগুলোর ক্ষেত্রে প্রাথমিক জেনেভা পদ্ধতিতে সরল শিকল যৌগকে নরমাল যৌগরূপে এর নামের পূর্বে এন যুক্ত করা হয়। যদি কার্বন শিকলের এক প্রান্তে 3টি কার্বন পরমাণু যুক্ত মূলক থাকে তাহলে আইসোমারিক শাখা, আইসোমারিক মানে শাখা যুক্ত থাকে, তাহলে আইসো, এই প্রথম 3টা অক্ষর নেওয়া হয়েছে আইসো, তখন ওই যৌগকে আইসো যৌগ বলে, নামের পূর্বে আইসো যুক্ত করা হয় তখন। আর যদি কোনো কার্বন শিকলে একটি চতুর্মাত্রিক অর্থাৎ 4টি কার্বন পরমাণু যুক্ত কোনো কার্বন পরমাণু থাকে, এমন একটা কার্বন থাকে যার সঙ্গে 4টা কার্বন পরমাণু যুক্ত হচ্ছে, অর্থাৎ কোনো হাইড্রোজেন নাই, তাহলে এটাকে বলবো নিও যুক্ত করা হয়, তখন আমরা এই নামগুলো পাই। যেমন দেখো, এখানে থেকে আমরা পাচ্ছি যে এন পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন। পেন্টেনের 3টা সমাণু যৌগ, একদম নর্মাল এটা, এই জন্য এন পেন্টেন। এখানে 2 নাম্বার কার্বনে একটা মিথাইল মূলক আছে, 2 নাম্বার কার্বনে এরকম মিথাইল মূলক থাকলে বলবো আইসো, দিয়ে মোট 5টা আছে, এই জন্য পেন্টেন। আর হাইড্রোজেন বিহীন কার্বন আছে, অর্থাৎ চতুর্মাত্রিক কার্বন আছে, একটা কার্বন আছে যার সাথে 4টা কার্বন যুক্ত আছে, হাইড্রোজেন যুক্ত হওয়ার কোনো সুযোগই নেই, তাহলে নিও। আচ্ছা, তুমি এই 3টা নাম একটু লিখে রাখবা। এই যে এই 1, এই হলো তোমার 2, নাম আর সংকেত, এই 3, এই 1 2 3 একটু লিখে রাখো। হ্যাঁ, নাম আর সংকেত শুনতে পেয়েছো আমার কথা? লিখে নাও। জি স্যার, লিখতেছি। স্যার, লিখছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে। এই জায়গাটা হলো মূল জায়গা। এই যে অ্যালকাইল মূলক বুঝতে পারলে হয়ে যাবে সব। অ্যালকাইল মূলক, দেখো, অ্যালকেন অণু থেকে
একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত করলে সৃষ্ট একযোজী মূলককে অ্যালকাইল মূলক বলে। অ্যালকেন অণু থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত করলে সৃষ্ট একযোজী মূলককে অ্যালকাইল মূলক বলে। কোনো অ্যালকেনের অণু থেকে দুই বা ততোধিক অ্যালকাইল মূলকের নামকরণ উপরোক্ত নিয়মে করা হয়। আচ্ছা, যেমন মিথেন থেকে কেবল মিথাইল মূলক, ইথেন থেকে ইথাইল মূলক উৎপন্ন হয়, কিন্তু প্রোপেন থেকে দুটি মূলক সম্ভব, যেমন এন প্রোপাইল মূলক। এন দেখো নর্মাল এটা, আর এটা হলো আইসোপ্রোপাইল মূলক। এটা নর্মাল না, মাঝখানেরটাতে তৈরি হয়েছে, মানে মূলকটা তৈরি হয়েছে মাঝখানে কার্বন মূলক আর এখানে প্রান্তের কার্বন মূলক, তার মানে এটা শাখার মতো হয়ে গেছে, এই জন্য এটা আইসো। মাঝের কার্বনে মূলক তৈরি হয়েছে মানে মাঝের কার্বন মানে হলো আইসো, আর প্রান্তের কার্বন মানে হলো এটা নর্মাল। তেমনি বিউটেন থেকে চারটি মূলক সম্ভব, যেমন এটা নর্মাল এন বিউটাইল মূলক, এই যে এখানে 2 নম্বর কার্বনে মিথাইল মূলক আইসো বিউটাইল মূলক, আর এখানে 1 নম্বর কার্বনে মিথাইল মূলক। এই জন্য এখানে দেখো অন্যভাবে আমি বোঝাই, যে একবার বললেই সব মনে থাকবে না, আমি লিখার পর আবার বোঝাবো। এই যে দেখো মূলকটা যে কার্বনে তৈরি হয়েছে, এই যে এই বন্ডটা দেখো, এটা যে বন্ডটা, এই বন্ড একটা বন্ড দেখানো হয়েছে যে একটা দাগ হাইফেনের মতো, এই হাইফেনটা যে কার্বনে আছে সেই জায়গাটা হলো মূলক। মূলক যুক্ত কার্বনের সাথে 2টা কার্বন যুক্ত আছে, এই যে এদিকে একটা এদিকে একটা, এই জন্য এটা সেকেন্ডারি। মূলক যুক্ত কার্বনের সাথে 3টা কার্বন যুক্ত আছে, এই জন্য টারশিয়ারি। আর এখানে দেখো মূলক যুক্ত কার্বনের সাথে একটা কার্বন, এই জন্য প্রাইমারি। এটা মূলক যুক্ত কার্বনের সাথে একটা কার্বন, প্রাইমারি। কিন্তু প্রাইমারি আমরা বলছি না, এটাকে আমরা বলছি এন বিউটাইল, একদম নর্মাল। আর এটা হলো তোমার এই যে 1 2 নম্বরে মিথাইল মূলক আছে, 2 নম্বর কার্বনে মিথাইল মূলক থাকলে আইসো। আমি যেগুলো দাগ দিয়েছি নিচে, সেই দাগের অংশগুলো লিখে ফেলো, এইটা সহ অ্যালকাইল মূলক নাম দিয়ে দাগ দেওয়া অংশগুলো সব লেখো, তারপর আমি আবার বোঝাবো এটা। স্ক্রিনটা চলে গেছে, নেট মনে হয় একটু খারাপ, 1 মিনিট। তাহলে তো কখন গেছে? স্যার আসছে আবার। কথাগুলো শুনেছো, বুঝতে পেরেছো কি? জি স্যার, কথা বুঝছি। আচ্ছা, আমি আবার লেখার পর আবার বোঝাবো, তুমি লেখো। স্যার এই বেগুনি যে দাগগুলো সেগুলো লিখবো? হ্যাঁ হ্যাঁ, আমি যে আন্ডারলাইন করছি, এই যে গাঢ়, হ্যাঁ হ্যাঁ, যে আন্ডারলাইন করছি সেই আন্ডারলাইন, খালি এখানে একটা লাইনই বাদ দিয়েছি, কোনো অ্যালকেন অণু থেকে 2 বা ততোধিক অ্যালকাইল মূলকের নামকরণ উপরোক্ত নিয়মে করা, এই লাইনটা বাদ দিয়েছি, বাকি সবই লিখতে হবে এখানে।
স্যার লিখছি। আচ্ছা, আমি আরেকবার সংক্ষিপ্ত বলি, দেখো। মিথাইল ইথাইল তো সমস্যা নাই, সমস্যা হলো এই যে প্রোপেন থেকে দুটা মূলক তৈরি হচ্ছে, যখন নরমাল তখন এন প্রোপাইল, আর যখন এই যে মাঝখানেরটাতে এরকম মূলক তৈরি হচ্ছে, তার মানে শাখাযুক্ত হচ্ছে, তখন আইসোপ্রোপাইল। আর বিউটেন দিয়ে এরকম চারটা, এটা হলো নরমাল এন বিউটাইল, এরকম 2 নাম্বার কার্বনে তখন আইসো, যখন মূলকের কার্বন 2 কার্বনের সাথে যুক্ত তখন সেকেন্ডারি, মূলকের কার্বন যখন 3 কার্বনের সাথে তখন টারশিয়ারি। তুমি একটু এই চারটা একটু মানে হিন্টস লিখে রাখো, আমি যেভাবে বললাম, যে এই যে সরল মানে নরমাল, এই জন্য এন, 2 নাম্বার কার্বনে মিথাইল, এই জন্য আইসো। একটা একটা করে রাখো, প্রথমটা লেখো সরল শিকল তাই এন, এটা লেখো 1 নম্বরটা, সরল শিকল তাই এন। লিখছি স্যার। 2 নাম্বার কার্বনে মিথাইল মূলক তাই আইসো। কারণগুলো একটু লিখে রাখো, তাহলে পরেরগুলো বুঝতে পারবো পরে ভবিষ্যতে। 2 নাম্বার কার্বনে মিথাইল মূলক তাই আইসো। লিখছি স্যার। মানে এই যে হাইফেন দেওয়া হয়েছে না, এটাকে আমরা বলছি মূলক, এটা মূলক হয়ে গেছে, এই কারণে আমরা এটা বলবো মূলকের কার্বন, আমাদের মতো বুঝি আমরা, অসুবিধা নেই। মূলকের কার্বন 2 কার্বনের সাথে যুক্ত তাই সেকেন্ডারি, মূলকের কার্বন 2 কার্বনের সাথে যুক্ত, 2টি কার্বনের সাথে যুক্ত তাই সেকেন্ডারি। আচ্ছা লিখছি ওটা। আর মূলকের কার্বন 3টি কার্বনের সাথে যুক্ত তাই টারশিয়ারি। লিখছি। আচ্ছা, ভবিষ্যতে তোমাকে কিন্তু এরকম এন চিনতে হবে, যে কখন তুমি এন বলবা, কখন তুমি আইসো বলবা, কখন তুমি সেকেন্ডারি বলবা, কখন তুমি টারশিয়ারি বলবা। ভবিষ্যতে দেখলে চিনতে পারবা নিশ্চয়। আমি আর একবার বলি, দেখো, যদি একটাই শিকল থাকে, কোনো শাখা টাখা না থাকে, তাহলে নর্মাল। আচ্ছা, আর যদি 2 নাম্বার কার্বনে, এই কথাগুলো সব বইতে বলা নাই, 2 নাম্বার কার্বনে যদি মিথাইল মূলক থাকে তাহলে আইসো। আইসো মিথাইল মূলক থাকলেই আইসো হবে না, কিন্তু মিথাইল মূলকটা থাকতে হবে 2 নাম্বার কার্বনে, প্রান্ত থেকে একদম প্রান্তেরটা তার না থেকে 2 নাম্বার কার্বনে থাকতে হবে, 2 নং কার্বনে থাকলে আইসো হবে। আর মূলকের কার্বন, এই যে এটা হলো মূলকের কার্বন, মূলকের কার্বন 2টি কার্বনের সাথে যুক্ত থাকলে, এই যে এটা এই কার্বনের সাথে আছে, আমি বারবার বলতেছি, আর এই কার্বনের সাথে আছে, এই জন্য এটা সেকেন্ডারি। আর এই যে এটা হলো মূলকের কার্বন, মূলকের কার্বন 3টা কার্বনের সাথে আছে, এটার সাথে, এটার সাথে, এটার সাথে, 3 কার্বনের সাথে আছে টারশিয়ারি। তাই তোমাকে ভবিষ্যতে খুঁজে বের করতে হবে, এরকম দেখতে হবে যে মূলকের কার্বন একদম সরল শিকল আছে এন, মূলকের কার্বন মানে 2 নম্বর কার্বনের সাথে মিথাইল মূলক আছে আইসো, তোমার মূলকের কার্বন 2টি কার্বনের সাথে যুক্ত আছে সেকেন্ডারি, মূলকের কার্বন 3টা কার্বনের সাথে আছে টারশিয়ারি। আমি বারবার বললাম কিন্তু এই কথাগুলো, যাতে ভবিষ্যতে তোমার মনে থাকে, আবার খেয়াল করবা। আচ্ছা, এখন আমরা উদ্ভূত পদ্ধতিতে নামকরণ শিখব। উদ্ভূত পদ্ধতিতে আমাদের 8টার মতো নাম আছে মোটের উপরে, এই 8টা নাম আমরা শিখবো উদ্ভূত পদ্ধতিতে। উদ্ভূত পদ্ধতিতে 8টা নাম আছে, মনে করো। এক আছে অ্যালকেনের নাম, অ্যালকেনের 4টা নাম মনে করো, আর অ্যালকোহলের 4টা নাম, অ্যালকোহলের 4টা নাম এই। আর অন্য কোনো কিছুর নাম এই পদ্ধতিতে নাই, বাতিল। অ্যালকেনের 4টা নাম মনে করো, আর অ্যালকোহলের 4টা নাম, এই 8টার মতো নাম আমাদের শিখতে হবে। তাহলে এটাকে আমরা অ্যালকেনগুলোকে সবসময় মিথেন ডাকবো, মিথেন ছাড়া অন্য কিছু ডাকবো না। মিথেন শব্দটা থাকতেই হবে এই পদ্ধতিতে, মানে মিথেনের জাতক রূপে এটাকে নামকরণ করব। আর অ্যালকোহলকে আমরা সবসময় কার্বিনল বলবো, মানে 1 কার্বন সহ ওইস হলো কার্বিনল। আচ্ছা, নতুন লাগছে কথাগুলো, আমি আবার লিখে দিব, ঠিক আছে?
মানে আমরা অ্যালকেনের যখন নামকরণ করব, এখানে চলে যাই, আমরা উদাহরণে চলে যাই। উদাহরণে তুমি এই সংকেতটা লেখো আগে, আমি গোল করে দিলাম, এই সংকেতটা লেখো। স্যার, এই যে মিথাইল মিথেন, এটা না প্রথমটা? ওই যে হ্যাঁ, যেটা এই যে এটা যেটা আমি গোল করে দিলাম, এই যে এখন টিক চিহ্ন দিচ্ছি, দেখো এটা লেখো CH3। খালি সংকেতটা লেখো, নামটা আমি পরে শেখাচ্ছি, না সংকেতটা লেখো। জি স্যার, লিখছি। আচ্ছা, এখন শোনো, এই পদ্ধতিতে মানে আমরা সংখ্যাবাচক শব্দ, গ্রিক শব্দ ডাই, ট্রাই, টেট্রা, এগুলো এই শব্দগুলো ছাড়া খালি দুটো শব্দ ব্যবহার করতে পারবো। একটা শব্দ হলো মিথাইল, আর একটা শব্দ হলো মিথেন। আর অন্য কোনো শব্দ আমরা ব্যবহার করতে পারবো না, এত লিমিটেশন এখানে। মিথাইল, মিথেন, আর হলো সংখ্যাবাচক শব্দ মনো, ডাই, ট্রাই, টেট্রা ইত্যাদি। তাহলে এখানে আমাদের মনো বলার দরকার পড়ে না। দেখো এখানে দুইটা কার্বন আছে, একটা কার্বনকে আমরা বলছি মিথাইল, একটা CH3 কে বলছি মিথাইল মনে করো, আর একটা CH3 কে বলছি মিথেন। এই নাম শেষ, এটা হলো মিথাইল আর এটা হলো মিথেন, তাহলে নাম হলো মিথাইল মিথেন। নামটা লেখো এবার, 2 নম্বরটা বললেই খেয়াল বুঝে ফেলবা। এটা আগে লেখো, মিথাইল মিথেন। হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার আসো তুমি দেখো এখানে কয়টা কার্বন আছে, টোটাল 3টা কার্বন আছে, 3টা কার্বন, CH3, CH2, CH3। এখন আমরা বলেছি মিথাইল মিথেন, আর এই সংখ্যাবাচক শব্দ ডাই, ট্রাই এগুলো তো আসতে পারে, টেট্রা এগুলো আসতে পারে, কিন্তু মিথাইল আর মিথেন ছাড়া অন্য কোনো শব্দ এখানে আসবে না, কিছু সংখ্যাবাচক শব্দ ছাড়া। এখন মিথেন বলবো কোনটাকে? যে কার্বনটা সবচেয়ে বেশি কার্বনের সাথে যুক্ত আছে সেটা হলো মিথেন। আমার এই মাঝখানের এইটা হলো মিথেন, এই CH2টা হলো মিথেন, কারণ এই CH2টা এই সিটা দুই দিকে 2 কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা হলো মিথেন। বুঝছো কিনা? যে কার্বনটা সবচেয়ে বেশি কার্বনের সাথে জি যুক্ত স্যার, আছে, বুঝছি। যে কার্বনটা সবচেয়ে বেশি কার্বনের যুক্ত আছে সে হলো মিথেন, আর বাকিগুলো সব মিথাইল। তাহলে এটাও একটা মিথাইল, এটাও একটা মিথাইল। তো আমরা কি বলবো? কয়টা মিথাইল? 2টা মিথাইল, এই জন্য ডাই মিথাইল। এটা মিথাইল, এটা মিথাইল, ডাই মিথাইল, আর মাঝখানেটা মিথেন, তাহলে ডাই মিথাইল মিথেন। সংকেতটা লিখে নামটা লেখো, আর বুঝছো কিনা দেখো। জি স্যার, বুঝছি। স্যার, লিখছি। আচ্ছা, এই সংকেতটাকে একটু ভেঙে লিখে তারপর তোমাকে বোঝাচ্ছি। এখানে মাঝখানে আছে CH, অথবা CH-টাকেও আমরা একটু ভেঙে লিখলাম CH। লেখা দেখতে পাচ্ছ তো না? আর 3 দিকে 3টা CH3 আছে। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, 3 দিকে 3টা CH3 আছে, একটা এইদিকে একটা CH3, আচ্ছা, আর এইদিকে হলো তোমার CH3। এই তাহলে দেখো এই কার্বনের সাথে সবচেয়ে বেশি কার্বন যুক্ত আছে, এই জন্য এই কার্বনটা এই হাইড্রোজেন সহ, হাইড্রোজেনকে আলাদাভাবে হিসাব করা হবে না,
মিথেন। আর এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল, তাহলে কি হলো দেখো ট্রাই মিথাইল মিথেন। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। ট্রাই মিথাইল মিথেন। ট্রাই মিথাইল কোনটা বুঝালাম, আর মিথেন কোনটা? মাঝখানে কার্বনটা হাইড্রোজেন সহ, এটা হলো মিথেন, আর বাকিগুলো সব মিথাইল। আচ্ছা, এটা তুলবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুলবা তো। এগুলোর মানে সর্বোচ্চ 4টা নাম আছে। কয়টা লেখা হলো? একটা মিথাইল মিথেন, ডাইমিথাইল মিথেন, ট্রাইমিথাইল মিথেন, আরেকটা লিখে দেবো। হ্যাঁ, 4টা নাম আছে খালি। এটা সর্বোচ্চ 4টা নাম করা যাবে। এটা তোলা হলে বলবা। জি স্যার, তুলছি। আচ্ছা, আমি এই সংকেতটা একটু খেয়াল করো, তাকাও। আমার ইয়াটা দেখতে পাচ্ছ মনে হয়, আমি লিখতেছি, দেখো খেয়াল করো। এখানে একটা সি দিয়ে দিলাম, দিয়ে এটাকে 3 করে দিলাম। এখন এই যৌগটার নাম কি হবে তুমি বলো তো দেখি। স্যার, লেখা তো দেখা যাচ্ছে না, ওই আগের লেখাটুকুই আছে খালি। তাই? আচ্ছা, একটু ওয়েট করো, আমি বলি তাহলে। দেখো এই মাঝখানে সি দেখতে পাচ্ছ, কার্বনটা, এই যে আমি দেখাচ্ছি। জি স্যার, জি। এই পাশে কি আছে? একটা CH3। স্যার, ডান পাশে না বাম পাশে? এই পাশে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা স্যার, CH3। আপনার ইয়ারটা নাড়ানো দেখা যাচ্ছে না। তাই? আমি ফিল হয়ে আসছে। লেখা দেখতে পাচ্ছ? স্যার, ওই আগে যতটুকু লিখছিলেন ওইটুকু দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাবো তাহলে, ওয়েট করো। দেখতে পাচ্ছ? এই তো মাঝখানে একটা জি স্যার, কার্বন, এবার আসছে। মাঝখানে একটা কার্বন, আর চারপাশে 4টা CH3। আগে ছিল এইচ, এটাকে CH3 বানিয়ে দিয়েছে। এখন বলো এটার নাম কি হতে পারে? বইতে ছিল না, আমি নামটা বানালাম। মানে আমরা বলছি এই 4টা নামই সম্ভব, 3টা নাম বইতে ছিল, আমি আরেকটা নাম করে দিলাম। এরপরে আর কোনো নাম করা যাবে না এই পদ্ধতিতে। তাহলে দেখো, এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল, এটা মিথাইল, 4টা মিথাইল। তাহলে টেট্রা মিথাইল, আর মাঝখানে একটা মিথেন। টেট্রা মিথাইল মিথেন লিখে নাও। জি স্যার, লিখছি। আচ্ছা, তাহলে আমাদের এই পদ্ধতির নামকরণ অ্যালকেনের শেষ। আমরা এখন অ্যালকোহলে আসি। দেখো, অ্যালকোহলের নামকরণে আমরা একটা কার্বন সহ, একটা কার্বন সহ ওইসকে বলবো কার্বিনল। এটা হলো কার্বিনল, এইটা, এই দেখো কার্বিনল, এই জায়গাটা হলো কার্বিনল। এই একটা কার্বন সহ কার্বিনল, মনে রাখো। আর এইটা হলো তাহলে মিথাইল, CH3টা মিথাইল, তাহলে মিথাইল কার্বিনল। বুঝতে পেরেছো নামটা? জি স্যার, বুঝছি। লিখে নাও এখন। আমি যেভাবে করলাম তুমি চিহ্ন দিয়ে ওইভাবে নাম লিখে রাখবা, তুলে সুন্দর করে ভাগ ভাগ করে, তাহলে মনে থাকবে তোমার ভবিষ্যতে যে কোনটা মিথাইল কোনটা কার্বিনল।
জি স্যার লিখছি। আচ্ছা, পরেরটা দাও, দেখো এক কার্বন সহ ওইস হলো কি কার্বিনল, আমরা বলছি এটুকু দেখো কার্বিনল, এক কার্বন সহ ওইস কার্বিনল, আর বাকিটুকুর নাম হলো ইথাইল, তাহলে এটার নাম হলো ইথাইল কার্বিনল, আর নামটা লেখো। বুঝছো তো না? একটা কার্বন সহ ওইস হলো কার্বিনল। জি স্যার বুঝছি। জি স্যার লিখছি। আচ্ছা, তাহলে এই পরেরটাই দেখো, একটা কার্বন সহ ওইস হলো কার্বিনল, এই কথাটা মনে রাখবা, এই কার্বন সহ ওইস হলো কার্বিনল, আর এটা দুইটা মিথাইল আছে, তাহলে ডাইমিথাইল, এই জন্য নামটা হচ্ছে দেখো ডাইমিথাইল কার্বিনল, দেখো। জি স্যার। আচ্ছা, লাস্টেরটা আসো, দেখো এক কার্বন সহ ওইস হলো কার্বিনল, এই যে সিওএস, এক কার্বন থাকলেই হলো, আমার এখানে কার্বনের সাথে কি আছে দেখার দরকার নেই, কিন্তু আমি বারবার একটা কথা বলছি, এক কার্বন সহ ওইস হলো কার্বিনল, সেই কার্বনে দুইটা হাইড্রোজেন আছে না একটা হাইড্রোজেন আছে না একটাও হাইড্রোজেন নাই, এটা আমার দেখার দরকার নেই, এক কার্বন সহ ওইস হলো কার্বিনল, এইটুকু হলো কার্বিনল, আর এখানে তিনটা মিথাইল আছে CH3 তাহলে কি হলো ট্রাইমিথাইল কার্বিনল, লিখে রাখো। জি স্যার লিখছি। আচ্ছা, তাহলে এই পদ্ধতি আমাদের শেষ। এই পদ্ধতিতে যে বললাম কয়েকটা নাম লেখা যায়, মানে এরকম অ্যালকেনের তো চারটা নামই, এর বেশি হবে না, অ্যালকোহলের আরো দু একটা নাম হবে, কিন্তু এই সিস্টেমেই হলে অসুবিধা নেই। এখন আমরা চলে যাই আধুনিক জেনেভা বা ইউপেক পদ্ধতি। আধুনিক পদ্ধতি বলা হয় এটাকে, জেনেভা পদ্ধতি বলা হয় কারণ সুইজারল্যান্ডে জেনেভা শহরে এই মিটিংগুলো হয়, আর ইউপেক বলা হয় মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। সর্বপ্রথম 1892 সালে আন্তর্জাতিক খ্যাতিমান রসায়নবিদেরা সুইজারল্যান্ডের জেনেভা শহরে এক সম্মেলনে জৈবযৌগের কার্বন শিকল ও কার্যকরী মূলক ভিত্তিক নামকরণের যে কার্যকর বিধিমালা প্রণয়ন করেন তাকে জেনেভা বা ইউপেক পদ্ধতি বলে। বিভিন্ন সময়ে জেনেভা পদ্ধতিতে বিভিন্ন নিয়ম পরিবর্তন ও সংযোজন করা হয়। সর্বশেষ 1993 সালে তোমার অ্যালিফেটিক যৌগযুগের নামকরণের সারসংক্ষেপ। ঠিক আছে, তুমি এখান থেকে লিখবা, যে এইটুকু একটু লেখা দরকার, অ্যালিফেটিক যৌগযুগের নামকরণের সারসংক্ষেপ নিম্নরূপ। এই শব্দটা আগে লেখো, তারপর বলতেছি লাইনটা।
অ্যালিফেটিক জৈব যৌগের নামকরণের সারসংক্ষেপ নিম্নরূপ। লিখছি স্যার। আচ্ছা, এখন আমরা যাব যে অ্যালিফেটিক, এটা আমরা দেখাইছি যখন আমরা স্লাইডগুলো দেখাইছিলাম। আমরা মূলত ওখানে ইউপেক নামই করেছি শুধু, হ্যাঁ ইউপেক নামই করেছি, এই জন্য ইউপেক নামগুলো এখন ইজি হবে। অ্যালিফেটিক জৈব যৌগের নামকরণে প্রধানত তিনটা পদ বা অংশ থাকে। একটা হলো তোমার, এক নম্বর হলো উপপদ, প্রিফিক্স, যেটা নামের পূর্বে বসে, শুরুতে বসে। আর দুই নম্বর হলো এটা, যেটাকে আমরা বলছি শব্দমূল, ওয়ার্ড রুট, মূল নাম, নামের মূল অংশ থাকবে 2 নম্বরে। আর 3 নম্বরে হলো পরপদ, এটা নামের শেষে বসবে। তো তুমি এই কথাটা লেখো, অ্যালিফেটিক জৈব যৌগের নামকরণ প্রধানত 3টি পদ বা অংশ থাকে। এই লিখে 3টা অংশকে লেখো আগে, এটা লেখো। লিখছি স্যার। দেখো, আমরা আগে বলেছি এই 3টা পদের মধ্যে শব্দমূল মানে মাঝখানেরটা ওয়ার্ড রুট বা শব্দমূল হলো প্রধান, যা নির্ধারিত দীর্ঘতম কার্বন শিকলের মোট কার্বন পরমাণুর সংখ্যার উপর নির্ভরশীল। কার্বনের সংখ্যা অনুসারে নামটা হবে। দীর্ঘতম কার্বন শিকলের কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে জৈব যৌগের শব্দমূল নির্ধারিত হয়, যেটা আমরা 2.7 দেখতে পাবো। এই শব্দমূল পদের শেষে কার্বন শিকলের প্রকৃতি অনুসারে অথবা কার্যক্রমমূলকের প্রকৃতি অনুসারে পরপদ যোগ করা হয়। আমাদের দেখতে হবে যে কার্বন শিকলের প্রকৃতি কেমন বা পরপদ কি, তার সে অনুসারে নামকরণ করতে হবে। নামকরণটা আমরা দেখব, যে আমরা খেয়াল করব। দেখো, মূল জৈব যৌগের কার্বন শিকলের হাইড্রোজেন পরমাণু অন্য কোনো মূলক বা পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে উপপদ হিসাবে, উপপদ মানে হলো প্রতিস্থাপক। তুমি একটু লিখে রাখো, উপপদ ইকাল টু হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপক। উপপদ লেখো, লিখে লেখো, সমান চিহ্ন দাও। উপপদ সমান সমান হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপক। মনে থাকবে তাহলে উপপদটা কি, এগুলোকে আমরা শুরুতে নাম। আচ্ছা, এদেরকে যখন, এই উপপদকে যখন আমরা নামকরণ করব, তখন পরপর যখন সংখ্যা বসাবো, সংখ্যা মানে যে 1 2 3 4 5, সংখ্যাগুলোর মাঝখানে কমা দেব। আর যখন সব সংখ্যা শব্দ বসাবো তখন হাইফেন দেব। আচ্ছা, তাহলে আমাদের এখানে 1 নম্বর দেখো, হাইড্রোকার্বনের অণুতে কেবল সিগমা বন্ধন থাকলে, অর্থাৎ শুধু একক বন্ধন থাকলে, সিঙ্গেল বন্ড থাকলে, দ্বিবন্ধন ত্রিবন্ধন না থাকলে তাকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর এদেরকে বলা হয় অ্যালকেন। এরা হলো অ্যালকেন। অ্যালকেন নামটা কিভাবে আসবে, এদের নাম যখন আমরা করব তখন সাধারণ সংকেত হলো CN+2। এগুলো আমি লেখাইছি আগে। একটা হাইড্রোজেন পরমাণু সরালে একযোজী মূলক তৈরি হবে, তখন এটাকে আমরা অ্যালকাইল মূলক বলি। আর পূর্বপদ তখন যৌগের নামকরণে বসবে। আমরা একটু দেখি, এই যে সারণী দেখো, তোমার বই বের করো, সারণী 2.6 বের করো।
জি স্যার, বের করছি। পেয়েছো এটা? জি স্যার, পেয়েছি। ওখানে দাগ দিয়ে রাখো, যেটা মুখস্থ করতে হবে। জি স্যার। এখন তুমি একটু দেখো তো বুঝো কিনা। আমি হালকা করে বলি, দেখো। শিকলে কার্বন পরমাণু মানে কার্বন পরমাণুর সংখ্যা, কিন্তু এটা C12 মানে হলো মোট 12টা কার্বন আছে শিকলে। আর নামগুলো দেখো: মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক, উন্ডেক, ডোডেক। এগুলো আমরা শিখাইছিলাম তখন, ইংলিশে ছিল আর কি। আবার এই যে ইংলিশগুলো লাগবে, কোথেকে আসছে আসলে? মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, পাশাপাশি উচ্চারণ দেওয়া আছে বাংলা ইংলিশ। আর এই যে অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। এর সংকেত আর নামগুলো দেখো এখানে দেওয়া আছে, সংকেতগুলো আর নামগুলো দেওয়া আছে। আর এই যে অ্যালকাইল মূলকের নাম, এগুলোকে আমরা উপপদ বলবো। উপপদ মানে এটা প্রতিস্থাপক। এগুলো প্রথমে এই নামগুলো বলতে হবে। আবার প্রতিস্থাপকগুলোর সংকেত দেওয়া আছে, এই যে নামগুলোর সংকেত। এটা একবার দেখে নাও, বুঝো কিনা। এটা লিখতে হবে না, দেখে নাও, এত লেখা যাবে না। জি স্যার, দেখছি। বুঝতে পারছো তো? এটা ভালো করে দেখবা, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, দেখো, অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ। আমরা এই নামকরণগুলোকে কিভাবে করব? দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই সংকেতটা, দেখো সংকেতটা দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি। একটা চতুর্ভুজ করে দিলাম। জি স্যার, দেখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 করা আছে, এই জন্য আমাদের দেখতে সুবিধা হচ্ছে। মোট 6টা কার্বন আছে। তাহলে 6টা কার্বন আছে, সবগুলো সিঙ্গেল বন্ড আছে এবং সরল শিকল আছে। তাহলে 6 কার্বনের, দেখো এখানে আমরা শিখেছি, যদি 6 কার্বন থাকে তাহলে এর শব্দমূলটা হলো কি? হেক্স। হেক্স, এই যে হেক্স। আর এর সাথে এন যুক্ত করে দাও, দিয়ে কি হবে? হেক্সেন। তাহলে এটার নাম হলো কি? হেক্সেন। এটার নাম হলো হেক্সেন। এই হাইড্রোকার্বনের নাম হেক্সেন, কারণ 6টা কার্বন এই যৌগের কার্বন শিকলে আছে। গ্রিক ভাষায় 6 শব্দের নাম মানে 6-এর ইংরেজি হলো হেক্স গ্রিক ভাষায়। আর হেক্সের সাথে এন যোগ করো, পরে নাম হলো কি? হেক্সেন। বুঝতে পেরেছ? জি স্যার, বুঝছি। তাহলে সংকেতটা লিখে নামটা এখান থেকে এইভাবে একটু লিখে রাখো, যে হেক্স যোগেন হেক্সেন দিয়ে বাংলাটা লেখো, ইংলিশটা লিখে বাংলাটা লেখো। লিখছি স্যার। বুঝতে পারছো তো না? জি স্যার, বুঝছি। 2 নম্বরে যায়, দেখো
শাখাযুক্ত অ্যালকেনের বেলায় দীর্ঘতম কার্বন শিকল ঠিক করতে হবে। প্রথমে শাখা আছে এরকম, প্রথমে তোমার কাজ হলো দীর্ঘতম কার্বন শিকল ঠিক করা, মানে সবচেয়ে বেশি কার্বন পাওয়া যাবে এরকম। তারপর শিকলটার নাম বাম দিক থেকে বা ডান দিক থেকে তুমি শুরু করে দেখো শেষ পর্যন্ত 1 2 3 4 করে দেখো, করে শিকলের কার্বন পরমাণুগুলোকে চিহ্নিত করো শিকলে যারা আছে, মানে শাখায় যারা আছে। এটা শিকল হয়ে গেল, এখন শাখাতে যাও। এখন পার্শ্ব শিকল যারা আছে তাদের অবস্থানগুলোর যোগফল করো, যোগফল যেদিক থেকে ক্ষুদ্রতর হবে সেটা কারেক্ট, সেদিকের সংখ্যায় পার্শ্ব শিকল বা মূলকের নামের পূর্বে লিখতে হবে, বাকিটা বাদ দিতে হবে। দুইটা করার পর আমরা দুইটা প্রথমে করব। আচ্ছা, 2 নম্বর নিয়ম গেল। 3 নম্বর দেখো, যখন সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত দুটি দীর্ঘতম কার্বন শিকল হবে, মানে দুদিক থেকে সমান সমান, তখন অধিক শাখা বা মূলকযুক্ত কার্বন শিকলকে মূল যোগের জন্য বিবেচনা করা হবে। দেখতে হবে বেশি শাখা আছে কোন দিক থেকে, মূলক বেশি আছে কোন দিক থেকে, সেটা বিবেচনা করতে হবে। দীর্ঘতম কার্বন শিকল যখন মানে সব দুদিক থেকে হিসাব করা যাচ্ছে এরকম, পার্শ্ব শিকলের মূলকগুলোকে এদের ইংরেজি নামের প্রথম অক্ষরকে বর্ণক্রম অনুসারে, যেমন ধরো একটা এম দিয়ে শুরু, একটা ই দিয়ে শুরু, ইংরেজি বর্ণমালায় ইটা আগে, এই জন্য ইথাইল আগে বলতে হবে, আর এম দিয়ে শুরু মিথাইল পরে বলতে হবে। তাহলে বর্ণক্রমানুসারে, অর্থাৎ ইংরেজি অক্ষর অনুসারে, ইংরেজি লেটার অনুসারে, অ্যালফাবেট অনুসারে ধরে মূল অ্যালকেনের নামের পূর্বে একই মূলকটিকে স্ব স্ব অবস্থানের সংখ্যা ও হাইফেন সহ লেখা হয়। সংখ্যা দিতে হবে, হাইফেন দিতে হবে। হাইফেন কখন দিব? যখন সংখ্যার সাথে শব্দ বসবে তখন হাইফেন হবে, আর যখন খালি সংখ্যা বসাবো তখন কমা হবে। ভিন্ন মূলকটির অবস্থান সংখ্যার উভয় পার্শ্বে হাইফেন বসাতে হবে। একাধিক একই মূলক পার্শ্ব শিকল রূপে থাকলে এদের অবস্থান নির্দিষ্ট সংখ্যাকে কমা চিহ্ন দ্বারা লিখে পরে ডাই, ট্রাই, টেট্রা, ডাই মানে 2, 2টা হলে ডাই, 3টা হলে ট্রাই, 4টা হলে টেট্রা ইত্যাদি উপসর্গ ওই মূলকের নামের পূর্বে লেখা হয়। আচ্ছা, এখন আমরা নাম্বারিং দেখব। নিচের উদাহরণে বাম দিক থেকে নাম্বারিং শুদ্ধ, কিন্তু ডান দিকের নাম্বারিং ভুল হবে। এই যে এই বাম দিক থেকে যে নাম্বারিং হয়েছে এই নাম্বারিংটা শুদ্ধ, এই নাম্বারটা কারেক্ট, আর এটা ডান দিক থেকে নাম্বারিং করা হয়েছে এই নাম্বারটা, এইটা ভুল, অর্থাৎ এই সংকেতটা ভুল, আর এই সংকেতটা সংকেত তো ঠিক আছে, এই নামটা ঠিক, এই যে এই নামটা শুদ্ধ নামকরণ, কিন্তু এই নামটা ভুল নামকরণ। কারণ আমরা ব্যাখ্যা দেব। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে কারণ মিথাইল মূলকের জন্য বাম দিক থেকে কার্বন পরমাণুগুলোর উপর দেওয়া নম্বরের যোগফল হলো, খেয়াল করো এখানে 1 2 3 4 5, এটাও দেখো 1 2 3 4 5। এখন আমরা এই বাম থেকে এখানে কি পাচ্ছি খেয়াল করো, এই যে 2 তে মিথাইল মূলক লিখলাম 2, আবার 2 তে মিথাইল মূলক 2, 4 এ মিথাইল মূলক, তাহলে 2 যোগ 2 যোগ 4 সমান 8। আর এখানে আসো, 2 তে মিথাইল মূলক লিখলাম 2, 4 এ মিথাইল মূলক লিখলাম 4, আবার 4 এ মিথাইল মূলক 4, 2 যোগ 4 যোগ 4 10 হয়ে গেল। 10 বড় বাদ, ক্ষুদ্রতর কোনটা? 8, এটা কারেক্ট। বুঝতে পেরেছ? জি স্যার, বুঝছি। তাহলে এই যে আমরা এখন এই নামটা নিব, তাহলে 2 2 4 কমা দিয়ে 2 2 4, কিন্তু 4 এর সাথে ট্রাই, আবার এখানে হাইফেন। যখন সংখ্যা শেষ আর সংখ্যা বসাবো না, শব্দ বসাবো, তখন হাইফেন, আর সংখ্যা যখন বসাতে থাকবো তখন কমা দিয়ে 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন। এটা নামটা কি হতো? 2 4 4, এটা ভুল পদ্ধতি। আমি দেখবো যে যোগফলটা ক্ষুদ্রতম হচ্ছে, এটাও 2 এ শুরু, এটাও 2 এ শুরু, কিন্তু এখানে 2 এ একটা পাচ্ছি, 4 এ 2টা, আর এখানে 2 এ 2টা, 4 এ একটা, এই জন্য যোগফলটা ক্ষুদ্রতর হয়ে যাচ্ছে, এই জন্য এটা শুদ্ধ। সাইক্লো অ্যালকেনের বেলায় অ্যালকেনের চেয়ে 2টি হাইড্রোজেন পরমাণু কম থাকে, এদের সাধারণ সংকেত হলো CnH2n। সাইক্লো মানে যখন এটা চক্রাকার থাকে। এদেরকে কার্বন স্কেলেটন ফর্মুলা, যেমন কার্বন পরমাণুর সংখ্যা 3 4 5 6 হলে ত্রিভুজ রূপে, দেখো 3 হলে ত্রিভুজ, 4 হল তখন এটাকে বলে সাইক্লোপ্রোপেন, চতুর্ভুজ রূপে সাইক্লোবিউটেন, পঞ্চভুজ রূপে সাইক্লোপেন্টেন, ষড়ভুজ রূপে সাইক্লোহেক্সেন, এভাবে আমরা লিখতে পারি। দেখো এই যে আমরা লিখেছি এটা, এটা অথবা এটা, এই দুটা একই নাম, সাইক্লোপ্রোপেন, এটা অথবা এটা,
আবার দেখো এই যে সাইক্লোবিউটেন, মানে আমরা সংক্ষেপে পরেরটা লিখতে পারি, জাস্ট ত্রিভুজ সাইক্লোপ্রোপেন, চতুর্ভুজ সাইক্লোবিউটেন, পঞ্চভুজ সাইক্লোপেন্টেন, আর এই যে ষড়ভুজ সাইক্লোহেক্সেন। এই সংকেতগুলো লিখে নাও, নাও সংকেত সবগুলো লিখে নাও, এগুলো মুখস্থ রাখতে হবে, তো লিখে রাখো। লিখছি স্যার। আচ্ছা আচ্ছা, শেষ, বুঝতে পেরেছো? প্রতিস্থাপিত সাইক্লো মানে চক্রাকারে যেগুলো থাকে, সেই অ্যালকেনের বেলায় দুই বা ততোধিক প্রতিস্থাপক থাকলে, দুই বা তার বেশি যদি থাকে, তখন ইংরেজি নাম দিয়ে শুরু করতে হবে। একটা থাকলে তো কোনো সমস্যা নাই, যেমন এটা হলো মিথাইল, মিথাইল বলার পর তাহলে সাইক্লোহেক্সেন, ষড়ভুজ আছে, মিথাইল ষড় 6 সাইক্লোহেক্সেন, সংকেতটা তুলে তুলে নাও, মিথাইল সাইক্লোহেক্সেন, পুরো সংকেত আর নামটা লেখো। লিখছি। আচ্ছা, এরপরেরটা দেখো, এটাও হেক্সেন, এটা দুইটা প্রতিস্থাপক আছে। দুইটা প্রতিস্থাপক থাকলে আমরা কাকে ওয়ান ধরবো? দেখো এটা হলো ইথাইল, ইংরেজি ই দিয়ে শুরু, আর এটা হলো কি মিথাইল, ইংরেজি এম দিয়ে শুরু। তাহলে ইংরেজি বর্ণমালায় ইটা হলো আগে, এই জন্য এটাকে ওয়ান ধরবো, এটা টু, এটা থ্রি। আবার কাছে দিয়ে ঘুরবো, এদিক দিয়ে ঘুরবো না, কিন্তু দুধ দিয়ে ঘুরবো না। তাহলে বলবো ওয়ান ইথাইল, থ্রি মিথাইল, সাইক্লোহেক্সেন, লিখে নাও। হয়েছে? স্যার লেখাটা তো উপরে উঠে গেল। আচ্ছা ঠিক আছে, আমি উঠাইছিলাম, হ্যাঁ বের করছে, আবার আসবে, আসছে। জি স্যার আসছে।
জি স্যার লিখছি। স্যার লিখছি। আচ্ছা, এই সারণী 2.7টা বের করো তোমার বই থেকে। সারণী 2.7 পেয়েছো? পেয়েছো? জি স্যার। জি স্যার পাইছি। এখানে সব রকম যৌগ নামের পরপদ কোনটি, যৌগ শ্রেণীর সাধারণ নাম কি, অ্যালকেনের জাতক রূপে নামকরণে পরিবর্তনটা কিভাবে হবে, অর্থাৎ নামটা কিভাবে হবে, উদাহরণ দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, একবার দেখে নাও এক ঝলক। কোথাও না বুঝতে পারলে বলবা। এগুলো মুখস্থ করতে হবে, বুঝতে হবে। এগুলো বুঝলে তাহলে এগুলো সহজ হবে। সেটা কি খাতায় তুলবো? না, তোলা দরকার নেই, একবার এক ঝলক দেখে নাও কোনো প্রশ্ন আছে কিনা। এটা মুখস্থ করবে না, বই থেকে একটু লিখে রাখো যে এত মুখস্থ করতে হবে, মানে খাতায় একটু হিন্টস দিয়ে রাখো, পেজ নাম্বার দিয়ে, সারণী দিয়ে। জি স্যার দেখছি। আচ্ছা, এটা একটু বুঝতে হবে, এটা বুঝলেই হবে, তাহলে অন্যান্যগুলো সহজ হয়ে যাবে। আজকে আপাতত থাকুক, আমরা নতুন এই যে অসম্পৃক্ত হারে কর্মের নামকরণ আগামী দিন শুরু করবো এখান থেকে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার।